জি 24 ঘন্টা যা কলিবল স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। 3:03 খবরে আমি আপনাদের জানাবো, একদিকে কয়লা পাচার মামলা ইডির হানা, অন্যদিকে সিবিআই হানাও চলছে। কি কারণে হানা, বিস্তারিত তথ্য দেব। আর সব্যসাচী আমি যে খবরে চোখ রাখবো, ফের এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার বনগাঁয়। আর আমি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, যে একদিকে বালি পাচার কাণ্ডে যেমন তদন্ত চলছে, একইভাবে কিন্তু এবার কয়লা পাচার কাণ্ডেও রীতিমতো তেরে ফুরে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, কলকাতা সহ অর্থাৎ এ রাজ্য সহ 42 জায়গায় একই দিনে একসঙ্গে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে এ রাজ্যেই 24 জায়গায় তদন্ত চলছে, তল্লাশি চলছে, এবং তার মধ্যে বেশ কিছু জায়গা থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ এবং সোনাদানা সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। এবং এই তল্লাশিতে স্বাভাবিকভাবে যেটা সামনে উঠে আসছে, তাহলে কি এবার আরও গ্রেফতারির পথে যেতে পারে? তারা নাকি প্রভাবশালী খুঁজছেন, তারা মাথা খোঁজার চেষ্টা করছেন, এবং আদালতে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রভাবশালীদের খুঁজে বের করা হবে। অর্থাৎ কয়লা পাচার মামলায়, অবৈধ কয়লা পাচার মামলায় এখনো পর্যন্ত, এর আগে কিন্তু আমরা দেখেছি এটা দীর্ঘদিন ধরে এই তদন্ত চলছে। আর এবার কোথাও 2026 বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা শুরু হয়েছে রাজ্যে, একের পর এক গ্রেফতারি যেমন চলছে, তবে এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক নেতার নাম আসেনি। কিছুদিন আগে একজন বালি ব্যবসায়ী অরুণ শরাফ, তাকে দীর্ঘ বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি হয়, তারপর তাকে গ্রেফতার করা হয়। আর এবার কয়লা পাচার মামলায় যেটা জানা যাচ্ছে যে একাধিক জায়গায় তল্লাশি চলছে, হাওড়া, সল্টলেক, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায়। আমাদের প্রতিনিধি নান্টু, তিনি একেবারে প্রতিবেদন তুলে ধরেছেন, তল্লাশি কিরকম চলছে দেখব। কয়লা পাচার কাণ্ডে একযোগে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মোট 42টি জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে। পশ্চিমবঙ্গের 24টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, তার মধ্যে সল্টলেকের একে ব্লকের 225 নম্বর বাড়ি, এই বাড়িটি নরেন্দ্র খাড়গার নামে রয়েছে, এবং এই নরেন্দ্র খাড়গার বাড়িতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত রানীগঞ্জের বাসিন্দা এই নরেন্দ্র খাড়গা, এবং তার দুর্গাপুরে কিন্তু অফিস রয়েছে। মূলত সেই সমস্ত জায়গাতেও এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নরেন্দ্র খাড়গা, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, একজন কয়লা মাফিয়া এবং কয়লা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এবং শুধু তাই নয়, এই নরেন্দ্র খাড়গা সে কিন্তু এই যে কয়লার যে পাচার চক্রের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অন্যতম একজন রয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা এই নরেন্দ্র খাড়গার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তার এই বাড়ি থেকে কি নথি পায়, এবং মূলত এর সাথে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা, বা এই যে কয়লা পাচারের যে টাকা, সেই টাকা কোনো প্রভাবশালীর কাছে যাচ্ছে কিনা, বা কোথায় খরচা করা হচ্ছে, বা কোথায় পাচার করা হচ্ছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে এই সল্টলেকের একে ব্লকের 225 নম্বর বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে, এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টু রিপোর্ট, সল্টলেক। বিভিন্ন অবৈধ কারবারে যখন সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো বালি, কখনো কয়লা, তখন এ নিয়ে সরব হচ্ছেন। তিনি বলছেন যে শাসক দলের দুর্নীতির কথা তুলে ধরছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুবই দরকার, কয়লা কাণ্ড তো চলছে এবং পশ্চিমবাংলায় চলছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। সিবিআইও রেড করছে বেশ কয়েকটি জায়গায়। রেট আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন ভিতরে। রেট তো অনেক দিন ধরে করছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের শাসক দলের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরছেন। আর এখনো পর্যন্ত কিন্তু এই যে নতুন করে, অর্থাৎ এখনো যে তল্লাশি বা যে তদন্ত চলছে, তাতে এখনো পর্যন্ত সেভাবে বড় কোনো রাজনৈতিক দলের নেতার নাম কিন্তু এখনো আসেনি। তবে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয়েছে মাথা খুঁজে বের করা হবে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ দা, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী বলছেন যে তদন্ত চলছে, আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে যে মাথা খুঁজে বের করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। আজকেও প্রচুর টাকা পয়সা সোনাদানা উদ্ধার হয়েছে। দেখুন, ইলেকশন কাছে আসছে, তাতে বিজেপি
তাদের সমস্ত যারা সঙ্গের লোকজন, মানে যারা সঙ্গী সাথী, তাদের সৈন্যবল নিয়ে ময়দানে নামছে। এদের সৈন্যবল কারা? বিজেপির সৈন্যবল হচ্ছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এবং এখন নতুন সৈন্য জুটেছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এদের নিয়ে এরা মাঠে নামবে এবং এটাতে আমরা খুব একটা আশ্চর্য হচ্ছি না। আমাদের কথা হচ্ছে এই সৈন্য নিয়ে নামবে, এরা অনেক জায়গায় রেড করবে, অনেক হম্বিতম্বি করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈন্যবল 10.5 কোটি মানুষ, তারা তো আমাদের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। শুভেন্দু অধিকারী যেন বুঝে নেন 2021-এও যেভাবে পর্যুদস্ত হয়েছিল 2026-এও একইভাবে পর্যুদস্ত হবে। এই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় লোকজন সঙ্গে নিয়ে, কেন্দ্রীয় সংস্থা নিয়ে এই যুদ্ধ জয় করা যায় না। ধন্যবাদ জয়প্রকাশ দা। একদিকে যেখানে কয়লা পাচার মামলায় ইডির হানা, একযোগে ইডি তল্লাশি চলছে, অন্যদিকে 9 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় সিবিআই এর হানাও চলছে। লেকটাউন হাওড়াতে সিবিআই তল্লাশি 2025 সালে 7ই অক্টোবর দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতেই ব্যাংক অফ ইন্ডিয়াকে প্রতারণার একটি মামলায় এই তল্লাশি। বিজয় কুমার বর্মা তিনি অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে সিবিআই। মোট 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসেট রিকভারি ব্রাঞ্চে অভিযোগ দায়ের হয়। 2012 থেকে 2013 এবং 2013 থেকে 2014 এই দুটি আর্থিক বছরে সব মিলিয়ে 9 কোটি টাকা আর্থিক প্রতারণা হয়েছে। AUN ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামে এই টাকা তছরূপ করা হয়েছে, এমনই অভিযোগপত্রে নাম থাকা দ্বিতীয় ব্যক্তি অনিল কুমার মিশ্র, তাকে খুঁজতে তল্লাশি চলছে। कोर्ट का कागज लेके आ रहे हैं, कोई दिक्कत नहीं है, काम करेंगे क्या? आप लोग ज़्यादा बजट शेयर करेंगे, हम लोग भी यहाँ पे बैठे। वो है चाबी, वो चाबी ठीक है। ভুয়ো কাগজপত্র তৈরি করে ফ্যাব্রিকেটেড কোম্পানির ছদ্মবেশে ব্যাংক অফ ইন্ডিয়াতে 9 কোটি টাকা প্রতারণা মামলায় কলকাতা এবং হাওড়া সহ একাধিক জায়গায় সকাল থেকে বড়সড় তল্লাশি অভিযানে সিবিআই এর এফআইআর এ যে 8 জনের নাম রয়েছে তার মধ্যে 6 জন ব্যক্তি এবং 2টি ভুইফোর কোম্পানি রয়েছে। এই ব্যক্তি এবং কোম্পানি তাদের বাড়ি এবং অফিসের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তারা বোঝার চেষ্টা করছেন এই গোটা ঘটনা বা প্রতারণা চক্রের নেপথ্যে আরও কোনো বড় গোষ্ঠী বা বড় ব্যক্তি বা বড় মাথা আছে কিনা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, বেতাই, হাওড়া। একদিকে সাত সকালে ইডি একেবারে বিভিন্ন জায়গায় কয়লা কাণ্ডে, কয়লা পাচার চক্রের যে তদন্ত চালাচ্ছে, ঠিক তার পাশাপাশি সিবিআই এর তরফ থেকেও কিন্তু শহর কলকাতাতে অভিযান চালানো হচ্ছে এবং মূলত যেটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে আর্থিক প্রতারণা মামলায়, সেই মামলায় কিন্তু লেকটাউনের P214 নম্বর বাড়ি, সেই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা এই যে বাড়ি, সেই বাড়ির সামনেই কিন্তু চলে আসে এবং দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। তারা নক করেন, পরবর্তীতে কেয়ারটেকার সে এসে দরজা খুলে দেওয়ার পরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে সিবিআই আধিকারিকরা এবং ব্যাংকের থেকে বিপুল পরিমাণ টাকা তারা লোন নিয়ে সেই টাকা ফেরত না দেওয়া এবং সেই টাকা তছরূপ করার অভিযোগ, সেই অভিযোগেই কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই বাড়িতে যে ওম প্রকাশ পাণ্ডে একজন ব্যবসায়ী, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টু রিপোর্ট, লেকটাউন। এসআইআর অসন্তোষে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁ ত্রিকোণ পার্কে সভার পর চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ির কাছাকাছি পর্যন্ত মিছিল হবে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 3 কিলোমিটার পর্যন্ত মিছিল হবে, এমনটাই জানা গিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে আগেই পথে নেমেছিলেন এবং তারপরে বনগাঁয় আমরা দেখেছি মতুয়া মহলে এসআইআর নিয়ে একাংশের ক্ষোভ, সেটাকে হাতিয়ার করে অনশন, মমতা বলা ঠাকুরের এবং তা নিয়ে রাজনৈতিক চাপানোত্তর। তার ঠিক পরে বনগাঁতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং প্রায় 3 কিলোমিটার পর্যন্ত মিছিল। খুব স্বাভাবিকভাবেই বনগাঁতে মতুয়া মহলে হইচই। ঠিক কি পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি ভাবনা রয়েছে জানাবো। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো,
এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কথা নামছেন এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে যাচ্ছেন ঠাকুরবাড়িতে। আমরা জানি যে গত বেশ কিছুদিন ধরে মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তারা ধর্নায় বসছেন। এসআইআর নিয়ে মতুয়া সম্প্রদায় কার্যত দুভাগ, একদিকে মমতা বালা ঠাকুর, অন্যদিকে শান্তনু ঠাকুর, দুভাগে বিভক্ত হয়ে গেছে যে এসআইআর হলে কাদের নাম বাদ পড়বে, কারা থাকবে। নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ আসছে মমতা বালা ঠাকুরের দিক থেকে। শান্তনু ঠাকুর বলছে সবার নাম নথিভুক্ত করা হবে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই ঠাকুরবাড়িতে আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে একটি সভা করবেন এবং তারপর ঠাকুরবাড়ির কাছাকাছি প্রায় 7 থেকে 3 কিলোমিটার একটি মিছিল করবেন এসআইআর নিয়ে। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মঙ্গলবার মিছিল করতে, কিন্তু তার আগে যারা ধর্নায় বসেছিলেন মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের কাছে তৃণমূল কিন্তু প্রতিনিধি দলও পাঠিয়েছিল পাশে থাকার বার্তা দিয়ে। স্বাভাবিকভাবে ঠাকুরনগরে বা ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা এবং মিছিল এসআইআর আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক তাৎপর্য কিন্তু অনেকেই রয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। একদমই রাজনৈতিকভাবে তো তাৎপর্যপূর্ণ বটেই, কারণ এবারে এসআইআর নিয়ে মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং তার এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর স্থগিতের আবেদন জারিয়ে সরাসরি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই মিছিল। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। বিজেপি দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দেবজিৎ বাবু, কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল বনগাঁয় এসআইআর নিয়ে? কোনো কারণেই এসআইআর এর বিরোধিতা করেছেন, সবসময় এসআইআর এর বিরোধিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তার কারণ হচ্ছে ওনার ভোট ব্যাংক হচ্ছে মৃত ভোটার, একাধিক জায়গায় এন্ট্রি পাওয়া ভোটার, এবং সব থেকে বড় ওনার ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান, যাদের সঙ্গে এই দেশের তো বন্ধুত্ব কিছু নেই, যারা এই দেশকে ধ্বংস করতে, এমনকি এই রাজ্যের সাধারণ যারা ভূমিপুত্র মুসলমান সমাজের প্রতিনিধি, তাদেরও আবাস, খাদ্য এবং রোজগারের থাবা বসাচ্ছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আন্দোলন করবে, 3 কিলোমিটার হাঁটবেন। ওনার তো 30 কিলোমিটার হাঁটা উচিত, 300 কিলোমিটার হাঁটা উচিত। এবারে যদি না হাঁটেন তাহলে আর কোথায় যাবেন? কিন্তু মুশকিল হচ্ছে জনগণ ওনার উল্টো দিকে হাঁটা শুরু করেছেন। বাংলার মানুষ একদম মনে মনে তৈরি করে নিয়েছেন 26-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় শুদ্ধ, তৃণমূলের বিসর্জন। অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। আর এবার যে খবরে নজর রাখবো, দলের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী সমর্থকদের নিয়ে মেগা বৈঠক। 24 তারিখ মেগা বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক। অর্থাৎ এক্ষেত্রে এই বৈঠকের খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই বৈঠকে একদিকে যেমন হয়তো এসআইআর নিয়ে তিনি কোনো বার্তা দিতে পারেন, কর্মী সমর্থকদের কিভাবে 26-এর আগে জনসংযোগে নামতে হবে, কিভাবে কর্মী সমর্থকদের কিভাবে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের সমস্যা সমাধানে এগিয়ে যেতে হবে, এই সমস্ত বার্তা দেবেন। সংগঠনকে কিভাবে ঢেলে সাজাতে হবে, এই সমস্ত বিষয়ে বার্তা দেবেন, এমনটাই জানা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠকে মূলত কি কি বিষয়ে বার্তা দিতে পারেন? দেখো, আমরা দেখেছি যে এসআইআর শুরুর ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 17,500 প্রতিনিধি নিয়ে দলে বৈঠক করেছিলেন ভার্চুয়ালি। সেখানে নির্দেশ দিয়েছিলেন BLA 1, BLA 2 তারা কিভাবে কাজ করবেন। সেখানে দেখা গেছিল যে তৃণমূল কংগ্রেস ক্যাম্প করে রাস্তায় থাকবে, মানুষের পাশে থাকবে মানুষ, এবং তৃণমূল কংগ্রেস বারবার হুঁশিয়ারি দিয়েছে যে একজন জেনুইন ভোটারের নাম বাদ দিলে তারা রাস্তায় নামবেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর প্রথম ধাপ শেষ হয়েছে, অর্থাৎ ফর্ম যে বিলি করা হয়েছিল সেটা এবার সম্পূর্ণ হয়েছে এবং এখন ফর্ম জমা নেওয়ার পালা চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে দ্বিতীয় ধাপে তৃণমূল কর্মী সমর্থক যারা দায়িত্বে রয়েছেন, BLA 2, BLA 1 বা নেতা মন্ত্রী যারা দায়িত্বে রয়েছেন, তারা কিভাবে কাজ করবেন, পরের ধাপে কিভাবে আরো নজরদারি বাড়াতে হবে এবং কিভাবে আরো নজর দিয়ে যাতে প্রতিটি মানুষের নাম ভোটার তালিকায় উঠে, কোথাও যদি একজন জেনুইন ভোটারের নাম বাদ না যায়, সে দ্বিতীয় ধাপে পরিকল্পনা নিয়েই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক। ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখতে চাইব 24শে নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক। তবে এবার সশরীরে নয়, এই বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদাধিকারীরা। সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক, অর্থাৎ 26-এর আগে দলের রণকৌশল, কিভাবে
তার সৈনিকরা লড়াই করবেন। মানুষের সঙ্গে জনসংযোগ থেকে শুরু করে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির যে জনবিরোধী নীতির অভিযোগ সেগুলো কিভাবে প্রচার হবে এই সবই তারা জানাবেন এই বৈঠকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। জানতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক 24শে নভেম্বর। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানা যাচ্ছে তার দলের কর্মীদের দলীয় রণকৌশলের বার্তা দেবেন। আপনারা এই বৈঠককে কিভাবে দেখছেন? কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো আপনাদের রীতিমতো চিন্তার কারণ, যদিও বিগত বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে সবেতেই আপনাদের যে বিপুল পরাজয়। দেখুন, বিষয় হচ্ছে এখন যা ওদের অবস্থা তাতে ওরা বাঁচার জন্য শেষ চেষ্টা করছে। এটা ঠিক এরকম অবস্থা হয় যখন কোনো মাছ জল ছাড়ার চলে আসে, তখন যেভাবে ছটফট করতে থাকে শুধু একটু বাঁচার জন্য, আজকে সেই এক অবস্থা তৃণমূল কংগ্রেস। সেই জন্য আমি মনে করি যে ওই মিটিং করুক আর কর্মীদের শিখাক আর যাই করুক, কোনো বিদ্যাতেই এখন আর কোনো কাজে লাগবে না। তার কারণ আসল যে বিদ্যা, সেই বিদ্যাটাই তো নষ্ট করে দিচ্ছে এসআইআর। কারণ এসআইআর এর জন্য যে সমস্ত ভুয়া ভোটার তারা থাকবে না, যে সমস্ত যারা অনুপ্রবেশকারী তারা থাকবে না, অতএব এমনি তো ধ্বংস হয়ে যাবে। অতএব সেই কারণের জন্য আমি মনে করি এইসব মিটিং ফিটিং এগুলো মানসিক শান্তি আর মানসিক একটা চেষ্টার নমুনা হতে পারে। ধন্যবাদ রাহুল বাবু, অনেক ধন্যবাদ। তিন জেলা শাসকের বিরুদ্ধে কমিশনের নালিশ শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ডিএমদের বিরুদ্ধে অভিযোগ, বিএলওদের থেকে সরাসরি ওটিপি নিয়েছেন এরা, এই দাবি করছেন শুভেন্দু অধিকারী। তিন ডিএম এর বিরুদ্ধে এফআইআর এর দাবিও করছেন বিরোধী দলনেতা। ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীকে চিঠি শুভেন্দুর। 67 জন বিএলওর বিরুদ্ধেও নালিশ, একজন অতিরিক্ত সিইওর বিরুদ্ধেও তথ্য ফাঁসের অভিযোগ। সিইও দপ্তরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখা হোক, এই দাবি শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন। আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। তিন ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? মানে ডিইও পদমর্যাদার নয়, অনেক সিনিয়র হয়ে গেছেন। সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে আয়েশা রানী গোটা ভারতবর্ষে কোথাও নেই, তাদেরকে এখনো ডিও হিসেবে রেখেছে। এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা ওনাদেরকেই বলেছি যে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, শুভেন্দু অধিকারীর অভিযোগ, ওটিপি নিয়ে ডিএমদের বিরুদ্ধে অভিযোগ, বিএলওদের বিরুদ্ধে অভিযোগ, সব মিলে কি জানা যাচ্ছে? কমিশনের তরফ থেকে কোনো বক্তব্য? দেখো, আজকে যে কমিশনের বিশেষ বৈঠক রয়েছে নিউ টাউনে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন বলেই জানা গেছে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এবং ডিসির সাথে তিনি সকালবেলা দেখা করেন 10:30টার সময়, প্রায় 40 মিনিটের একটা বৈঠক। এবং সেখানে তিনি 67 জন বিএলও এবং 3 জন জেলা শাসকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, সেই অভিযোগ ডিসিকে তিনি জানিয়েছেন। এবং 3 জন ডিএম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি, তারা যে ওটিপি চেয়েছেন বিএলওদের থেকে, এই অভিযোগ করেছেন। যদিও তিনি বলেছেন বেশিরভাগ। আর তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া এসেছে? জয়প্রকাশ মজুমদার এই বিষয় নিয়ে কি বলেছেন, শুনবো। শুভেন্দু অধিকারী বড্ড বেশি মাতব্বরি করছেন এবং ইলেকশন কমিশনের কাজে ইন্টারফেয়ার করছেন। প্রত্যেক দিন তিনি বিভিন্ন ভাবে এই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তাদের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, জেলে ভরবেন বলছেন। এটা তো অনুচিত শুধু নয়, অবাঞ্ছনীয় এবং এটা আইনত দণ্ডনীয়। তার কাছে কোনো তথ্য আছে? তিনি শুধু গন্ডগোল করার জন্য, হাওয়া গরম করার জন্য, সিচুয়েশনটা অশান্ত করার জন্য এটা করছেন। আরো বিভাগে পড়ে গেলেন বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশকে দাগি আসামি ঘোষণা। পুলিশের এই সংক্রান্ত আবেদন মেনে নিয়েছে আদালত। যদি কোনো ব্যক্তিকে দাগি অপরাধী ঘোষণা করা হয়, তাহলে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেখা দিতে হয় এবং তাতে লিখতে হয় নির্ধারিত সময়ের মধ্যে ফের কোনো অপরাধ করলে সংশ্লিষ্ট ব্যক্তি তাহলে অন্য কোনো মামলায় আর জামিন পাবে না। ফলে রাকেশ সিংয়ের চাপ কিন্তু আরও বাড়ল। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। কি বলছেন তারা?
আইনজীবী হিসেবে, উকিল হিসেবে এইটুকু আমার মনে হচ্ছে যে কোথাও বোধহয় ভুল হচ্ছে। যদি তিনি অপরাধ করে থাকেন এবং তিনি সেই উল্টিকে প্রসিকিউশন যদি প্রমাণ করতে পারে যে তিনি অপরাধী, তাহলে তার জেল হয়, হাজত হয়। কিন্তু দাগি আসামি বলে ঘোষণা করে দিলাম, আমার মনে হয় না এরকম কোনো আইনি প্রক্রিয়া কোথাও আছে। আমাদের মনে হচ্ছে আমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। যে অর্ডার অনারেবল কোর্ট বা লার্নেড কোর্ট দিয়েছেন, সেই কোর্টের অর্ডার যতক্ষণ না চোখের সামনে আসছে এটাকে ব্যাখ্যা করা একটু কঠিন আছে। দেখুন, এই রায়টা অনেক আগেই, এই নির্দেশিকা অনেক আগেই হওয়া উচিত ছিল। এই রাকেশ সিং এর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ এর আগে পুলিশ প্রডিউস করেছে এবং আজকে আদালতের এই অবজারভেশনের পর পরিষ্কার হয়ে গেল যে বিজেপি একটি অপরাধীদের দল, যারা বাই দ্য ক্রিমিনাল, অফ দ্য ক্রিমিনাল, ফর দ্য ক্রিমিনাল। রাকেশ সিং অপরাধী, রাকেশ সিং দাগি ক্রিমিনাল। আমরা বলতাম, আজকে আদালতের রায় সেই কথাই মান্যতা পেল যে রাকেশ সিং একজন কুখ্যাত অপরাধী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।